hope you all are doing well. My name is Deepa আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো জেট স্ট্রিম। জেট স্ট্রিম একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটি আমরা ক্লাইমেটোলজিতে পড়ব এবং আজকে এই টপিকটার উপরে কিন্তু আমাদের আলোচনা থাকছে। তো শুরু করি আমরা যে জেট স্ট্রিম কাকে বলে, বা প্রথমেই আমরা জানবো যে জেট স্ট্রিম একটি বিশেষ প্রকারের বায়ু প্রবাহ, বা আমরা বলতে পারি যে জেট স্ট্রিমের সম্পর্কে সব থেকে প্রথমে যদি আমাদের জানতে হয় তাহলে এটি কি ধরনের বায়ু প্রবাহ। এটি একটি প্ল্যানেটারি উইন্ড না, এটি কোনো প্ল্যানেটারি উইন্ড নয়, বা আমরা বলতে পারি এটি একটি নির্দিষ্ট প্রকারের বায়ু প্রবাহ যেটা আমরা উত্তর গোলার্ধে দেখতে পাই এবং অত্যন্ত গতিবেগ সম্পন্ন একটি বায়ু প্রবাহ আমরা কিন্তু জেট স্ট্রিমকে বলতে পারি। তাহলে সুতরাং আমরা সব থেকে প্রথমে বায়ু প্রবাহ পড়তে গেলেই যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কতগুলি পয়েন্ট, আমরা প্রত্যেকটা টপিকে কতগুলি পয়েন্টের ওপরে বেস করে কিন্তু আমাদের নোটস বানাবো, এবং এই নোটস মেকিংয়ের সময় কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ কতগুলি কথা মনে রাখতে হবে যে কোন কোন বিষয়গুলিকে আমাদের নির্দিষ্ট করে পড়তে হবে এবং কোনগুলি বেশি ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেইগুলির ওপরে কিন্তু জোর দিতে হবে বেশি করে। তো সুতরাং তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো যে আমি কতগুলি পয়েন্ট এখানে নোট ডাউন করেছি তোমাদের সকলের জন্য, এবং এইগুলি তোমরা তোমাদের নোটবুকে যেখানেই তোমরা এই টপিকটা নিয়ে বিষয়টা নিয়ে আজকে পড়ছো, আলোচনা ডিউরিং তোমরা যেখানে আর কি নোট ডাউন করবে সেখানে কিন্তু তোমরা এটা লিখে নিতে পারো, এবং এইভাবেই কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান বুঝে নেব পরপর যে কীরকমভাবে আমরা জেট স্ট্রিমকে আমাদের পুরো উত্তর গোলার্ধে মানে আমাদের ভূপৃষ্ঠের থেকে এটাও বলে রাখা আবশ্যক যে আমাদের উত্তর গোলার্ধে এটা একটি হাই অল্টিটিউডে, মানে আমরা বলতে পারি যে ট্রোপোস্ফিয়ার, আমরা জানি যে ট্রোপোস্ফিয়ার একটি অ্যাটমসফিয়ারের লেয়ার, একটি আমাদের যে অ্যাটমসফিয়ার আমরা সবাই জানি তার একটি লেয়ার হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো 15 থেকে 16 কিলোমিটারের মধ্যেই খুব সম্ভবত আমরা জেট স্ট্রিম মানে এই ট্রোপোস্ফিয়ারের যে উচ্চতা তার ধারে কাছেই কিন্তু আমরা জেট স্ট্রিমও লক্ষ্য করতে পারি। তাহলে এবার আমরা জেট স্ট্রিম কি সেটা সম্পর্কে আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। এইবার আমরা যেটা জানবো সেটা হলো কতগুলি ইম্পর্টেন্ট পয়েন্টস, এবং দেখো আমি এখানে ডায়াগ্রামও তোমাদের জন্য বানিয়েছি, তোমরা কিন্তু বোঝার সুবিধার জন্য কিন্তু এই ডায়াগ্রামগুলিকে ফলো করে নিতে পারো। তাহলে এবার আমরা ওয়ান বাই ওয়ান চলে যাচ্ছি স্ট্রেট অ্যাওয়ে যে জেট বায়ু প্রবাহ। ঠিক আছে, তাহলে জেট বায়ু প্রবাহ সম্পর্কে পড়তে গেলে সব থেকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এর অবস্থান বা লোকেশনটা কোথায় সেটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। জেট বায়ু প্রবাহের যে লোকেশন সেটা হচ্ছে উত্তর গোলার্ধে, ঠিক আমরা বলতে পারি অনেকটি উচ্চতায় বা 15 কিলোমিটার। আমি যেরকম কি তোমাদেরকে বললাম যে ট্রপোস্ফিয়ারের উচ্চতার সঙ্গে কিন্তু এই জেট বায়ু প্রবাহের উচ্চতা কিন্তু অনেকটা আমরা বলতে পারি সামঞ্জস্য আছে, বা আমরা বলতে পারি অনেকটাই কাছাকাছি। বা ক্রান্তীয় অঞ্চলে আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে আমরা দেখতে পাবো যে ক্রান্তীয় অঞ্চলে 15 কিলোমিটার উপরে এবং নাতিশীতোষ্ণ বা শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু 9 কিলোমিটার উঁচুতে আমরা এই জেট বায়ু প্রবাহের অবস্থান স্পেসিফিক্যালি লক্ষ্য করতে পারি। তাহলে খুবই মাইনিউটলি আমাদের এই লোকেশনটি মনে রাখতে হবে যে ক্রান্তীয় অঞ্চলে বা ইকুইটোরিয়াল রিজিয়নে কিন্তু 15 কিলোমিটার উপরে এবং শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে 9 কিলোমিটার উচ্চতায় আমরা জেট বায়ু প্রবাহ লক্ষ্য করতে পারি। এরপরে চলে আসি সেকেন্ড নম্বর পয়েন্টে, যেটা কিনা এর গতিবেগ সম্পর্কে একটি ধারণা তোমাদেরকে দিচ্ছে, যেটা হচ্ছে গিয়ে এর গতিবেগ কত, 100 থেকে 500 কিলোমিটার প্রতি ঘন্টায়। তোমরা দেখতে পারো প্রতি ঘন্টায় 500 কিলোমিটার, মানে অত্যন্ত গতিবেগ সম্পন্ন একটি বায়ু প্রবাহ হচ্ছে জেট বায়ু প্রবাহ, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 3000 থেকে 6000 কিলোমিটার। মানে এর যে উইডথ বা দৈর্ঘ্যটা কতটা, মানে কতটা জায়গা জুড়ে, দেখো এই যে উত্তর গোলার্ধ হাফ আমি এখানে ড্র করেছি, এর ওপরের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ কতটা চওড়া, এটা মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এটা প্রবাহিত হচ্ছে উত্তর গোলার্ধে। তাই সুতরাং এর দৈর্ঘ্য কিন্তু 3000 থেকে 6000 কিলোমিটার আমরা জানলাম, এবং গতিবেগও 100 থেকে 500 কিলোমিটারের মধ্যে কিন্তু থাকছে। এরপর যেটা সেটা হচ্ছে যে জেট বায়ু প্রবাহ একটি অনিয়ন্ত্রিত তরল
তরঙ্গাকার, এই তরঙ্গাকার বা ওয়েভি কথাটা কিন্তু জেট স্ট্রিমের জন্য খুবই প্রযোজ্য। বা মনে রাখতে হবে যে জেট স্ট্রিমের নেচারটা কিরকম। জেট স্ট্রিম কি খুব সমান্তরালভাবে খুব সমানভাবে প্রবাহিত হয়? না, জেট স্ট্রিম কিন্তু তরঙ্গাকার, অথবা আমরা বলতে পারি এঁকে বেঁকে প্রবাহিত হয়। খুব একটা এই রকম ভাবে কিন্তু জেট স্ট্রিম আমরা এর প্রবাহ কিন্তু লক্ষ্য করতে পারি, এটা কিন্তু সমানভাবে প্রবাহিত হয় না। তাহলে তরঙ্গাকার বা ওয়েভি এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, এবং আঁকাবাঁকা এবং অনিয়ন্ত্রিত। সবসময় এটা আমরা সমানভাবে যে বইছে সেটাও আমরা দেখতে পারবো না। তাহলে কখনো যেরকম শীতকালে কিন্তু এর স্পিড অনেক সময় বৃদ্ধি পায়, আবার গ্রীষ্মকালে কম হয়। যত পোলার রিজিয়নের দিকে আমরা যাব, মনে রাখবে যত পোলার রিজিয়নের দিকে আমরা যাব তত কিন্তু এর ইন্টেন্সিটি বা স্পিড আমরা বলতে পারি, বা এর যে বায়ুপ্রবাহটা যতটা আমরা গতিবেগ দেখতে পাবো বা এর যে অবস্থান দেখতে পাবো সেটা কিন্তু খুব সুস্পষ্টভাবে আমরা দেখতে পাবো। ক্রান্তীয় অঞ্চলে কিন্তু আমরা ততটা সুস্পষ্টভাবে জেট স্ট্রিম দেখতে পাবো না পোলার রিজিয়নে, কারণ কি পোলার রিজিয়নে অবস্ট্যাকল খুব কম হয়, এবং পোলার রিজিয়নে কি হয় মানে বাধাহীনভাবে এই বায়ুপ্রবাহ কিন্তু চলতে পারে। সুতরাং সেই কারণেই কিন্তু পোলার রিজিয়নে শীতকালে আমি বললাম যেরকম যে উইন্টারে কিন্তু এর ইন্টেন্সিটি বৃদ্ধি পায়, এবং এটি ওই জায়গাটায় মানে সাব পোলার রিজিয়নটাতে কিন্তু খুব বেশি আমরা এর আধিপত্য দেখতে পাবো। নেক্সট আমরা চলে আসি 4 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে সিজি রসবি। একজন জিওগ্রাফার ছিলেন, একজন ক্লাইমেটোলজিস্ট ছিলেন, তো এনার নাম অনুসারেই কিন্তু সিজি রসবির নাম অনুসারেই কিন্তু রসবি ওয়েভ বলা হয় জেট স্ট্রিমকে। জেট স্ট্রিমকে কিন্তু রসবি ওয়েভ নামেও নামাঙ্কিত করা হয়। এটা মনে রাখতে হবে, যদি পরীক্ষায় দিয়ে দিলে রসবি ওয়েভ তোমরা কনফিউজ হয়ে যাও না, জানো যে রসবি ওয়েভটা আবার কি, আমরা তো পড়িনি। তাহলে রসবি, সিজি রসবির নামানুসারে জেট স্ট্রিমকেই রসবি ওয়েভও বলা হয়ে থাকে। নেক্সট আমরা চলে আসি 5 নম্বর পয়েন্টে, যেটা বলছে যে 30 থেকে 35 ডিগ্রি নর্থ অক্ষাংশের মধ্যে বিরাজ করে। এটাও তোমাদের মনে রাখতে হবে যে 30 থেকে 35 নর্থ অক্ষাংশ, যেটা আমি বললাম যে উত্তর অক্ষাংশে কিন্তু আমরা উত্তর গোলার্ধে কিন্তু এর উপস্থিতি লক্ষ্য করতে পারি। তাহলে সুতরাং অল দি পয়েন্টস আই হোপ আন্ডারস্টুড, ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল। আর হ্যাঁ, আরেকটা যেটা, যে এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা নিজেদের মধ্যে খুব ইম্পর্টেন্ট। এগুলোকে কিন্তু নোট ডাউন করে বারে বারে তোমরা পড়তে থাকবে, যে কোনটা কিসের সঙ্গে রিলেট করে পড়লে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা কিন্তু তোমাদের মনে থেকে যাবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে এবার এই দেখো, এটা আমরা একটু দেখে নিই যে কিরকম ভাবে ডায়াগ্রামটা আমাদেরকে আঁকতে হতে পারে। যদি পরীক্ষায় তোমরা ডায়াগ্রাম ইনক্লুড করতে চাও তাহলে কিন্তু এরকম ভাবে একটা নর্থ হেমিস্ফিয়ার বানাবে। প্রথমে এ বি করে দুটো আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করবে। দেখো প্রথমে কিন্তু এর মানে এটি একদম সাধারণভাবে একদম বিনা কোনো মানে তরঙ্গাকার খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু এর যত শক্তি বৃদ্ধি হবে, মানে জেট স্ট্রিম যত নিজের শক্তি বৃদ্ধি করবে, তারপরে কিন্তু এর এই যে একটা তরঙ্গাকার একটা ওয়েভি একটা এইরকম ভাবে ওয়েভি হয়ে কিন্তু এ প্রবাহিত হবে। হ্যাঁ, তো এই যে প্রথমে একদম এইরকম থাকতে থাকতে এটা কিন্তু পরবর্তীকালে যদি আমরা অ্যারো দিয়ে এরকম ভাবে দেখাই, প্রথমে দেখো যে ওয়েভটা সেটা কিন্তু খুব একটা ওয়েভি নয়, কিন্তু পরবর্তীকালে এটা কি হচ্ছে একদম তরঙ্গাকার, একদম প্রপারলি যখন ও স্ট্রেংথ নিয়ে প্রবাহিত হচ্ছে বা ওর যে শক্তি বৃদ্ধি করে যখন প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু এটা একদম প্রপারলি তরঙ্গাকার নিজের গতিপথকে ফলো করে কিন্তু একটা। আর হ্যাঁ, আর একটা কথা যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি এখানে হয়তো তোমাদের ইনক্লুডও করিনি, যেটা হচ্ছে পশ্চিম থেকে কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়। পশ্চিম থেকে পূর্বে এই বায়ু প্রবাহ কিন্তু প্রবাহিত হয়। এটা কিন্তু ভীষণ ভীষণ তোমরা স্টার মার্ক করে রাখো, এটাকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা এটা, যে এই বায়ুপ্রবাহ জেট স্ট্রিম কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। ঠিক আছে, এইটুকু আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে জেট স্ট্রিম বায়ুপ্রবাহ আসলে কি এবং এর উৎপত্তি কিরকম, বা আমরা জেনে নিলাম যে এর কি কি বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। তাহলে এবার এই যে জেট স্ট্রিম আমরা আজকে দেখলাম, এর মেনলি এটা কবে বা কখন কোন সময়ে এটাকে আবিষ্কার করা হয়েছিল, বা কোন সময়ে বিজ্ঞানীরা জানতে পারলেন, যারা জিওগ্রাফি নিয়ে বা ভূগোলের একটা বিশেষ স্থান দখল করে আছেন, তারা কিভাবে বা
কাদের অগোচরে সর্বপ্রথম আমরা জেট স্ট্রিম এর মানে উৎপত্তি বা জেট স্ট্রিমের যে একটা অবস্থান সেইটাকে আমরা লক্ষ্য করতে পারছিলাম। সেইটা আমাদের প্রথমে, বা আমরা বলতে পারি হিস্টোরিক্যাল প্রেক্ষাপট, বা কখন প্রথম আমরা জেট স্ট্রিমের ব্যাপারে জানতে পারলাম। দেখো, একটা ছোট্ট, এটার পিছনে একটি ছোট্ট কাহিনী আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে এটা জেনে নেওয়া তোমাদের খুবই প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল, যে একটা যখন আমেরিকা থেকে জাপানে বোমা বারুদ বা বম্বার্ডিং করার জন্য যখন যে জেট প্লেনসগুলি আমেরিকা থেকে জাপানের দিকে যেত, এবার যখন আমেরিকা থেকে জাপানের দিকে ওরা যেত, তখন ওরা একটা নর্মাল গতিবেগে যাচ্ছে, মানে জেট প্লেনগুলি যাচ্ছে একদম নর্মাল একটা বায়ুপ্রবাহ তারা লক্ষ্য করছে, তো কোনো ওরকম অ্যাবনর্মাল কোনো কিছু নেই। কিন্তু হঠাৎ করে ওরা লক্ষ্য করলো যে একটা খুব স্পিডে একটা বায়ুপ্রবাহ কিন্তু চলছে, সেটা ওদের প্রথম ওরা লক্ষ্য করেছিল। এইটাই হচ্ছে এই জেট স্ট্রিম। তো ওইটা কিন্তু ওরা লক্ষ্য করলো এবং দেখলো যে ওদের যে ফিউল সেটা কিন্তু খুব, যেহেতু ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে ওদের যে কি হচ্ছে, ওরা ইন্টেন্সিফাই হয়ে যাচ্ছে ওদের যে জার্নিটা। মানে যখন ওরা প্লেনটা ধরে এরকম ভাবে যাচ্ছে, তাহলে জেট স্ট্রিমও তো তার সঙ্গে সঙ্গে চলছে, তাহলে ওটাকে কি করছে, ও ইন্টেন্সিফাই করে দিচ্ছে বা বৃদ্ধি করে দিচ্ছে গতিবেগ বৃদ্ধি করার জন্য ওই প্লেনটা যতটা সময়ে জাপানে পৌঁছানোর কথা তার আগেই কিন্তু জাপানে পৌঁছে যাচ্ছে, এবং এদের সুবিধা হয়ে যাচ্ছে, কাদের, যারা আর কি প্লেন নিয়ে যাচ্ছিল। তাহলে এই যে একটা সময়ের যে খুব কম সময়ের মানে কম সময়ে ওরা পৌঁছে যাচ্ছে, এটা ওরা লক্ষ্য করলো। এবং এর থেকেই কিন্তু এটা জানা গেল যে কিছু একটা বায়ুপ্রবাহ যেটা ঊর্ধ্ব অ্যাটমসফিয়ারে কিন্তু চলাচল করে, এবং এটাও এর থেকে বোঝা গেল যে এটা কিন্তু খুব মানে নদীর মতন, ওই জন্য এটার মানে নদীর মতন একটা, কারণ আমি দেখো এখানে লিখেছি 3000 থেকে 6000 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন, মানে খুব একটা বেশ মাস আছে, অনেকটা জায়গা জুড়ে প্রবাহিত হচ্ছে, এইরকম একটা বায়ু প্রবাহ কিন্তু তখন বোঝা গেল যে হ্যাঁ, এর কিন্তু অবস্থান ঊর্ধ্ব বায়ুপ্রবাহ বা ঊর্ধ্ব অ্যাটমসফিয়ারে কিন্তু আছে। সেই থেকে এর নামকরণ করা হলো জেট স্ট্রিম। এবং যেহেতু নদীর মতন বায়ুপ্রবাহ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ওয়েস্ট থেকে ইস্টে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে, সেই কারণে এটার স্পেসিফিক্যালি নামকরণ করা হলো জেট স্ট্রিম। তাহলে আই হোপ কি তোমরা এটা বুঝতে পারলে যে কিরকম ভাবে জেট স্ট্রিমের ধারণাটা কিন্তু আমাদের জিওগ্রাফারদের মধ্যে, বা আমরা বলতে পারি যে ক্লাইমেটোলজিস্টদের মধ্যে কিন্তু মানে প্রথম উৎপত্তি হলো এই ধারণাটা। আশা করছি বোঝা গেছে। তাহলে এই ছিল আমাদের টোটাল কিন্তু জেট স্ট্রিমের ওপরে একটি সেশন, যেটা আশা করছি আমি আমার তরফ থেকে তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। এইবার তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে সেটা জানাতে পারো ডেফিনেটলি। এবং তোমাদের আরও কয়েকটি কাজ আছে, সেটা হচ্ছে এখন বই থেকে রিডিং করা এবং সেই জায়গাগুলোকে খুঁজে বের করা যেগুলো হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে না, এই টপিকটায় আমার এই জায়গাগুলো খুব ভালো করে পড়া দরকার, বা কোনটা ইম্পর্টেন্ট তো অলরেডি বলেই দিয়েছি তোমাদেরকে। তাই এইভাবে কিন্তু তোমরা তোমাদের নোটস মেকিং করতে পারো, নোটসগুলোকে রেডি করতে পারো। জেট স্ট্রিম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, আমি কিন্তু আবার বললাম। সুতরাং এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আই হোপ ইউ এনজয়েড দ্য সেশন অ্যান্ড কিপ ওয়াচিং। এইভাবেই কিন্তু নিজের প্রিপারেশনকে আগে বাড়িয়ে নিয়ে যেতে থাকো। আমরা নেক্সট সেশনে আবার মিট করছি। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।